বলেছেন যে আজ আপনাদের আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা বলবো, যে ঘটনার ফলে আমি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়েছিলাম যে টানা 1 বছর আমি সারাক্ষণ আতঙ্কের মাঝে থাকতাম। আর সারাক্ষণ, এমনকি টয়লেটে যাবার সময়ও আমার পাশে কাউকে থাকতে হতো। ভূত এফএমে অনেক মানুষকে দেখেছি যে অলিক কিছু না দেখতে পারার জন্য অনেক হাহুতাশ করেন, কিন্তু আমার পরিবার আর আমার যে অবস্থার মধ্য দিয়ে আমি গিয়েছি তা থেকে উপলব্ধি করতে পারি যে ব্যাপারগুলো আসলে যেমন মজার মনে হয় আসলে সেরকম নয়। যাই হোক, আমি মূল ঘটনায় চলে আসি। এই ঘটনাটা আমার ছোটবেলার, যখন আমি স্কুলে পড়ি। আমার বাবার ছিল বদলির চাকরি, উনি ছিলেন সরকারি ডাক্তার। সেবার বাবার বদলি হলো ঠাকুরগাঁতে। আমি যে সময়ের কথা বলছি তা 1987-88 দিকে। ঠাকুরগাঁতে যে সদর হাসপাতাল তা তখন কেবল নতুন ভবনে শিফট হয়েছে, যা কিনা ঠাকুরগাঁ বাসস্ট্যান্ডের কাছে এখনো আছে। নতুন হাসপাতালের ডাক্তারদের কোয়ার্টারগুলো তখনও বানানো শেষ হয়নি। বাইরে বাসা ভাড়া বেশি হবে বলে অনেক ডাক্তার তখন পুরনো হাসপাতালের ভবনগুলোতে থাকতেন। পুরনো হাসপাতালটি ছিল ঠাকুরগাঁর কোর্টের পাশে। সেটি ছিল ব্রিটিশ আমলে করা অনেক বড় ক্যাম্পাসের মাঝে। অনেকগুলো শত বছরের পুরনো কাঁঠাল গাছ ছাড়াও সেই ক্যাম্পাসে ছিল পরিত্যক্ত দুটো অ্যাম্বুলেন্স, যেটায় চড়ে আমরা তখন খেলা করতাম। আর ছিল একটা লাশ কাটা ঘর। আমরা সবাই মহা আনন্দে পুরনো হাসপাতালের সেই ভবনটায় উঠলাম। তা নাকি আগে ওয়ার্ড ছিল। আমাদের ওই বাসায় ওঠার পরে আশেপাশের অনেকেই আমার মাকে বলছিলেন যে আপনাদের ছোট বাচ্চা আছে, এই পুরনো হাসপাতালের বিল্ডিং এ না উঠলেই ভালো করতেন। তবে পরিষ্কার করে কিছু বলেননি। আমার ছোটবেলাটা অনেক দস্যিপনায় কাটত। স্কুলের বাইরে দুপুরে একটু সময় ছাড়া সারাটা সময় আমরা বাইরে খেলাধুলা করে বেড়াতাম। পুরনো হাসপাতালের বিরাট ক্যাম্পাস আমাদের কাছে এক মজার খেলার মাঠ হয়ে গেল। হাসপাতালের পরিত্যক্ত ভবনগুলো যেন আমাদের লুকোচুরি খেলার জন্যই তৈরি করা হয়েছিল। হাসপাতালের পিছনের ছোট একটা জঙ্গলের ভেতর দিয়ে আমরা টাঙ্গন নদীতে যাওয়ার শর্টকাট রাস্তা বের করে ফেললাম। আমাদের মাঝে ভয়ের কোনো ধারণাও ছিল না। সমস্যাটা শুরু হলো হঠাৎ করেই। আমি আর আমার বড় ভাই রাতের বেলা অদ্ভুত ধরনের স্বপ্ন দেখা শুরু করলাম। কিছুদিন পরপরই ঘটনাটা ঘটতে থাকলো। আমার বড় ভাই ওনার স্বপ্নগুলো মনে রাখতে পারতেন না, কিন্তু ওনার যেটা হতো তা সোজা ভাষায় মানুষকে ঘুমের মধ্যে বোবায় ধরলে যা হয় সেরকম করে গোঙানি আর চিৎকার করে ওঠা। পরবর্তীতে আর একটা ব্যাপার মাঝে মাঝেই হতে থাকে, সেটা হলো উনি ঘুমের মাঝেই উঠে হেঁটে বেড়াতে শুরু করতেন। সবচাইতে অবাক করা ব্যাপার হলো উনি ঘুমের মাঝে 2 বার বাসার দরজা খুলে বাইরে চলে যান এবং ফজরের নামাজের যাবার সময় বাবা ওনাকে বাসার কিছু দূরের একটা কাঁঠাল গাছের নিচে ঘুমন্ত অবস্থায় খুঁজে পান। এরপর থেকে রাতে ঘুমাবার আগে আমার মা বাসার মূল দরজা ভেতর দিক থেকে তালা মেরে দিতেন। আমার স্বপ্নের ধরনটা ছিল আরো অদ্ভুত। আমি আমার স্বপ্নগুলো স্পষ্ট মনে রাখতে পারতাম। স্বপ্নগুলো এক কথায় জীবন্ত। আমার স্বপ্নে দেখতাম আমার ঘরের চারিদিকে কেমন জানি বদলে গেছে, সবকিছু যেন 50-60 বছর পিছিয়ে গেছে। আমার ঘরের চারিদিকে পরিচিত আসবাব কিছু নেই, বরং সেই জায়গাতে আছে সারি সারি করে পাতানো রোগীদের বিছানা, সাদা চাদর বিছানো। সেই বিছানাগুলোর মাঝে বেশিরভাগই রোগী শুয়ে আছে। তাদের কেউ কেউ কষ্টে কোঁকাচ্ছে, কেউ বা ঘুমে বিভোর। একবার স্বপ্নে আমি কাহিনী কি ভালো মতো দেখার জন্য উঠে বসি। এমন সময় দেখি কেউ একজন বলল যে বাবু উঠে গেছে, ওষুধের ডোজটা দিয়ে দেই। পিছনে তাকিয়ে দেখি একজন সিস্টার, পরিষ্কার সাদা পোশাক পরা, মায়াবী মুখ, আমার সামনে একটা ট্রলিতে কিছু একটা আনে। আমি বেকুবের মতো দেখতে থাকি। উনি অনেক যত্ন করে কি একটা ওষুধের অ্যাম্পুল ভাঙেন, একটা কাচের সিরিঞ্জে ওষুধটা নেন এবং আমার হাতটা ধরেন। এই পর্যায়ে আমি বুঝতে পারি আমার সাথেই কিছু একটা হতে যাচ্ছে। আমি হাত ছাড়ানোর জন্য জোরাজুরি করতে থাকি, চিৎকার করে বলতে থাকি, ছেড়ে দাও। ঘুম ভাঙলে দেখি আমার বড় ভাই ধাক্কা দিয়ে বলছেন, কি হয়েছে তোমার? স্বপ্ন দেখছো মনে হয়? খারাপ কিছু? হাত মুখে পানি দিয়ে আসো, ভালো লাগবে।
হাত মুখে পানি দিয়ে আসো, ভালো লাগবে। এরপর আমি বাথরুমে যাই। হাত ভরে পানি নিয়ে মুখ ধোবার সময় হাতের দিকে চোখ আটকে যায়। হাতের এক জায়গায় খুব জোরে ধরায় 5 আঙ্গুলের দাগ হয়ে রক্ত জমাট হয়ে আছে। পরদিন সকালে আমার মা বাবাকে স্বপ্নের ব্যাপারটা খুলে বলি আর হাতের দাগটা দেখাই। আব্বা আম্মা ব্যাপারটা অবাক হন এবং ভয় পেলেও আমাদের সাহস দেবার জন্য বুঝ দেন যে ঘুমের ভেতর হয়তো আমি নিজেই নিজের অন্য হাত দিয়ে এমন করেছি। তবে আমার মা আর নানাকে বলে আমাদের 2 ভাইয়ের জন্য 2টো তাবিজ জানিয়ে দেন। আম্মা ওটা আমাদের হাতে বেঁধে দেন। মূল ঘটনা ঘটে এর কিছুদিন পরেই। আমাদের বাসায় তখন রেফ্রিজারেটর ছিল না। পুরনো হাসপাতালের প্রায় সবকিছুই নতুন শিফট করে গেলেও ইপিআই এর অফিসটা আগের ভবনেই ছিল। ইপিআই এর স্টোর রুমের জন্য সেবার ইউনিসেফ থেকে 5-6টা ডিপ ফ্রিজ দান করে। প্রয়োজন না থাকায় সেগুলো ইনস্টল না করে ফেলে রাখা হয়েছিল। ইলেকট্রিকের জিনিস পড়ে থাকলে নষ্ট হতে পারে ভেবে আমাদের পুরনো হাসপাতালে অবস্থানরত ডাক্তারদের একটা বড় ডিপ ফ্রিজ ইনস্টল করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করার জন্য অনুমতি দেন। বাবা সহ অন্যান্য ডাক্তাররা, আঙ্কেলরা কোরবানির ঈদের আগে ঠিক করেন যে ঈদ উপলক্ষে এবার একটা ডিপ ফ্রিজ ইনস্টল করবেন। সেই সময় ফ্রিজ মানে আমাদের কাছে অনেক মজার ব্যাপার ছিল। আইসক্রিম বানানো যাবে, বরফ বানিয়ে সেই বরফ খাওয়া বিশাল আনন্দের ব্যাপার ছিল আমাদের মাঝে। তো সেই ফ্রিজ ইনস্টল করতে করতে মেকানিক রাত 11টা বাজিয়ে দিল। সেটা ছিল ঈদের আগের রাত। আমরা রাত 11টায় বাসায় এলাম আইসক্রিম করতে দেবার জন্য জিনিস নিয়ে। আমার বাটিতে করে মার বানায় দেওয়া দুধ চিনির মিশ্রণ নিয়ে যাচ্ছিলাম বাসা থেকে ইপিআই অফিসে, যা কিনা বেশ খানিকটা দূরে ছিল। আর পথের মাঝে 2টা বড় কাঁঠাল গাছ আর লাশ কাটা ঘরটা পড়তো। আমার বড় ভাই আমার আগের বাটি নিয়ে চট করে চলে গেল। আর একলা আস্তে আস্তে যেতে লাগলাম যেন বাটির মিশ্রণটা পড়ে না যায়। বাসার কিছুটা দূরে আসার পর আমার চোখ আটকে গেল সেই বড় কাঁঠাল গাছের দিকে। আমি যা দেখলাম তাতে আমার সমস্ত শরীর যেন মূর্তির মতো আটকে গেল। আতঙ্ক কি জিনিস এই সময় আমি বুঝতে পারলাম। আমি দেখলাম সেই গাছের আড়াল থেকে সেই সিস্টারটি বের হয়ে আসছেন যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। আমি নড়তে পারছিলাম না। মোহগ্রস্ত মানুষের মতো তাকিয়ে দেখলাম মহিলাটি আমাকে ইশারায় ডাকছেন। অন্ধকারে ওনার শরীরটা যেন হালকা নীরব আলো ছড়াচ্ছিল। আমি কত সময় দেখেছি মনে নাই, শুধু মনে আছে এক সময় আমি সম্বিত ফিরে পেলাম। তখন আমি চিৎকার করে বাসার দিকে দৌড় দিলাম। বাসার উঠোনে এসে চিৎকার করে জ্ঞান হারালাম। আমার জ্ঞান যখন ফিরল আমি আমার বাবার কোলে। আমি আতঙ্কে বাবাকে জড়িয়ে ধরলাম। আমার মনে আছে সেই রাতে আমাকে দেখার জন্য অন্যান্য ডাক্তার আঙ্কেলরা এসেছিলেন। কড়া ডোজের ঘুমের ওষুধেও সারা রাত আমি চোখের পাতা এক করতে পারিনি। পরদিন সকালে ঈদ ছিল, কিন্তু আমাদের সেবারের ঈদের আনন্দ মাটি হয়ে গিয়েছিল। আমার ফোবিয়াটা এমন ভয়াবহ হয়ে দেখা দিল যে বিকেলে আমরা নানা বাড়ি দিনাজপুরে আমাদের নিয়ে চলে গেলেন। বিকালে আমার নানা বাড়ি দিনাজপুরে আমাদের নিয়ে চলে গেলেন আমার বাবা, এবং মাসখানেক পর বাবা বদলি নিয়ে ঠাকুরগাঁ থেকে দিনাজপুরে চলে আসেন। আমার বাবা অনেক আধুনিক মন মানসিকতার ছিলেন। উনি আমার ব্যাপারটাকে সম্পূর্ণ মনের ভ্রম বলে ধরে নেন। আমি 1 বছর স্কুল ড্রপ দিই। পরবর্তীতে আমার বাবা ঢাকা পিজি হাসপাতালে একজন মানসিক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আমাকে দেখান। ওনার চিকিৎসা আর ঘন্টার পর ঘন্টা কাউন্সিলিং এর পর আমি স্বাভাবিক হই। এরপর আমি ওই মহিলাকে আর কখনো দেখিনি। ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু কিছুদিন আগে একবার ঠাকুরগাঁ যাবার দরকার পড়ল। সেই সময় ভাবলাম একবার দেখে আসি ছোটবেলার জায়গাগুলো। হাসপাতালের ক্যাম্পাস ঘেঁষা একটা বাসা ছিল আমাদের ওই সময়ের বন্ধু মহিদুলের। ভাবলাম আসছি যখন দেখে যাই, যদি বাসায় থাকে। ভাগ্য ভালো বলতে হবে, ছুটি থাকায় সে বাসাতেই ছিল। আমাকে দেখে অনেক খুশি আর অবাক হলো। ওর সাথে পুরনো জায়গাগুলো দেখতে বের হলাম। নস্টালজিয়া পেয়ে বসলো 20-22 বছর পর সেই পুরনো হাসপাতালের ক্যাম্পাসে গিয়ে। অনেক পরিবর্তন দেখলাম। বড় কাঁঠাল গাছগুলো কেটে সাফ করে নতুন কিছু বিল্ডিং বানিয়ে ডাক্তারদের কোয়ার্টার বানিয়েছে দেখলাম। কিছুটা ঠাট্টা করেই ওকে সেই কাঁঠাল গাছের জায়গাটা দেখিয়ে বললাম, এই গাছটা কেটে ফেললো, মনে আছে এখানে কি হয়েছিল? ও আমাকে অবাক করে বলল যে 1 বছর আগে ওই গাছটা কাটার সময় নাকি গাছের পাশের মাটির নিচে একটা পুরনো কঙ্কাল পাওয়া যায়।
ওই কঙ্কাল কার, ওখানে কিভাবে আসলো কিছুই বের করা যায়নি। কিন্তু ডাক্তার আঙ্কেলরা কঙ্কালটা দেখে বুঝতে পেরেছিলেন সেটা একটি মহিলার কঙ্কাল। পরে এলাকার সবাই মিলে কঙ্কালটা গোরস্থানে দাফন করে দেন। আমার ব্যাপারটা বিশ্বাস করতে চাইনি। পরে দেখলাম কথা সত্য। ফেরার সময় অনেক বিষণ্ণ ছিলাম। মনে হয়েছিল হয়তো ওই মহিলা আমাকে বলতে চেয়েছিলেন ওনার সাথে কি হয়েছে, কেউ খুন করেছে কিনা, এই সমস্ত ব্যাপার। হয়তো ওনার দাফন কাপন ছাড়া পুঁতে রাখা অতৃপ্ত আত্মা মুক্তির আশায় আমার সাহায্য কামনা করেছিল। কিন্তু আমি সেই সময় তা বুঝিনি বলে ওনার আরো 20-22 বছর কষ্ট করতে হয়েছে। এইটা লিখেছেন আমাকে মোহাম্মদ আরিফুর রহমান। চলে যাচ্ছি নেক্সট ঘটনায়। এটি একটি ইমেল। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। নানা ঝামেলার কারণে লিখে ওঠার সময় পাই না। অবশেষে আজকে সুযোগ হলো। আমি সাইফুল ইসলাম। আমার হোম টাউন গাজীপুর, জেলা শ্রীপুর, উপজেলা কোনো এক গ্রামে। সঙ্গত কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব হচ্ছে না, তাই ঘটনাটি লিখে পাঠাচ্ছি। পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটি আমার এক বড় ভাইয়ের সাথে ঘটেছে। তিনি পেশায় একজন ডক্টর। তিনি সম্বোধন বলছি কারণ তিনি আমার 8 থেকে 10 বছরের সিনিয়র। ওনার বাড়ি উত্তরবঙ্গের কোনো এক জেলায়। তো তিনি আমার সাথে ঘটনাটি যেভাবে শেয়ার করেছেন আমি সেভাবেই শেয়ার করছি। আমি তখন ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। নতুন জায়গা, নতুন মুখ, আগে কখনো দেখিনি, সবকিছু ভালোভাবে চিনি না। আমি একটা হোস্টেলে উঠেছিলাম। সেখানে কয়েকজনের সাথে আমার পরিচয় হয়। আমরা 4 জন বন্ধু একসাথে এক রুমে থাকতাম। দিনটি ছিল 2012 সালের দুর্গাপূজার নবমীর দিন। পুরো হোস্টেল ফাঁকা, কেননা পুরো 6 দিনের ছুটি ছিল। আমাদের 4 জনের মধ্যে আমরা 2 জন কোথাও যাইনি। আমাদের রুমটা ছিল 3 তলায়। রাত তখন 2:30। হঠাৎ দরজায় কর্নার শব্দে আমার ঘুম ভেঙে যায়। কেউ আমার নাম ধরে ডাকলো। আমি স্পষ্ট শুনতে পেলাম। কর্নার শব্দ অনেক তীব্র ছিল। আমি এক লাফে উঠে বসলাম। আমার সাথে থাকা বন্ধুটিকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। তাই বাধ্য হয়ে আমি দরজা খুললাম। দরজা খুলে দেখি আমি রুম থেকে বের হলাম। তখন কিছুটা ভয় পেলাম, কারণ পুরো করিডোরে আমি কাউকে দেখতে পেলাম না, এবং করিডোরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ভালোভাবে দেখে নিলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। কিছুটা অবাকও হলাম, এত রাতে কেই বা আমার নাম ধরে ডাকলো। আমি আর কিছু না ভেবে রুমে ফিরে আসলাম। এ ব্যাপারে কাউকে কিছু বললাম না। পরের দিন ছিল দশমীর দিন, তাই আমরা 2 বন্ধু মিলে বিসর্জন দেখতে গিয়েছিলাম। রাত 10টার আগেই হোস্টেলে ফিরে আসলাম। তারপর খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। হঠাৎ গত রাতের মতো কর্নার শব্দে আমার ঘুম ভেঙে গেল। আজকের শব্দটা ছিল শান্ত প্রকৃতির। আমি দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে? ওপাশ থেকে কেউ একজন উত্তর দিল, আমি হামিদ চাচা। এই হামিদ চাচা হলেন আমাদের হোস্টেলের কেয়ারটেকার। আমি তখন দরজা খুলে বাইরে বের হয়ে জিজ্ঞেস করলাম, কি দরকার? উনি জানালেন, বড় স্যার আমাকে এক্ষুনি ওনার চেম্বারে ডেকে পাঠিয়েছেন। কথা বলার সময় আমি খেয়াল করলাম হামিদ চাচাকে কেমন যেন নার্ভাস দেখাচ্ছে। ওনার মুখটা একটা চাদর দিয়ে ঢাকা। উনি এটুকু বলেই তাড়াতাড়ি চলে গেলেন। আমি একটু অবাক হলাম। এটা ভেবেছে বড় স্যার তো আরো 2 দিন পরে আসার কথা, কারণ যাওয়ার দিন আমাদের বলেছিলেন ওনার আসতে 2 দিন দেরি হবে। তারপর কিছু না ভেবে ওনার চেম্বারে গেলাম। বড় স্যার বলেন ওটি করতে হবে। কোনো নার্স না থাকায় অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমাকে ডেকেছেন। আমি আর কিছু না বলে ওনার সাথে সাথে ওটি রুমে গেলাম। উনি আগে থেকে রেডি হয়েছিলেন এবং আমাকে ড্রেস পরে নিয়ে আসতে বললেন। আমি রেডি হয়ে এসে দেখি ওটি স্যার রুমে, স্যার নেই। আমি দেখলাম বেডে কেউ একজন শুয়ে আছে, আর সেটা সাদা কাপড় দিয়ে ঢাকা। আমি আস্তে আস্তে গিয়ে কাপড়টা সরিয়ে দিলাম। তারপর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম বেডে হামিদ চাচার লাশ পড়ে আছে। তার মুখটা
বিভৎস হয়ে গেছে। কেউ দেখলে ভয় পাবে, যে কেউ দেখলে ভয় পাবে। এই দৃশ্য দেখে ভয়ে আমার শরীর ঘামতে শুরু করে। আমি তাড়াতাড়ি ওটি রুম থেকে বের হওয়ার জন্য দরজা খুলতে গিয়ে দেখি দরজা খুলছে না। আমি আরো ভয় পেলাম। আমি বোঝাতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে। ঘামে আমার শরীরের অধিকাংশ ভিজে গেছে। অনেক চেষ্টার পর দরজা খুলতে সক্ষম হলাম। বের হয়ে আমি সোজা বড় স্যারের চেম্বারে গেলাম। গিয়ে দেখি কেউ একজন চেয়ার পেছনের দিকে ঘুরিয়ে বসে আছে। আর স্যার বলে ডাক দিতেই সামনের দিকে ঘুরলো। তারপর আমি যা দেখলাম সেটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আমি দেখলাম সেই সবুজ রঙের ড্রেস পরা একটা দেহ চেয়ারে বসানো, কিন্তু মাথা নেই, গলা দিয়ে রক্ত ঝরছে। এই দৃশ্য দেখার পর আমি আর স্থির থাকতে পারিনি। স্যারের চেম্বারে সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপর আমার কিছু মনে নেই। পরের দিন সকালে আমি নিজেকে আমার রুমে আবিষ্কার করি। আমার পাশে আমার বন্ধু বসেছিল। সে বলল সকালে ঘুম থেকে উঠে আমাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে স্যারের চেম্বারে গিয়ে আমাকে দেখে যে আমি পড়ে আছি। তারপর আমাকে রুমে নিয়ে আসে, আমাকে জিজ্ঞেস করে কি হয়েছিল। আমি তাকে আমার সাথে ঘটা পুরো ঘটনা বলি। তারপর সে আমাকে যেটা জানালো সেটা শোনার পর আমি আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। সে বলল গতকাল রাতে বড় স্যার এবং হামিদ চাচা একই বাসে করে আসছিলেন, আর সেই বাস অ্যাক্সিডেন্ট করে। এতে তারা উভয়ই ঘটনাস্থলে মারা যায়। আর জানালার গ্লাসে চাপ লেগে স্যারের মাথা বডি থেকে আলাদা হয়ে যায়। ঘটনা এখানে শেষ হলেই পারত, কিন্তু হলো না। এরপর থেকে পুরো ঘটনাটি আমি স্বপ্নে দেখতাম আর চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠতাম। আমাকে নিয়ে আমার বন্ধুরা খুবই দুশ্চিন্তায় ছিল। তারও 4-5 মাস পর আমি টিসি নিয়ে অন্য জায়গায় চলে যাই। এরপর আমার সাথে আর কিছু ঘটেনি। আমি আজও জানতে পারিনি কেন আমার সাথে এমন ঘটেছিল, আর আমি কখনোই জানার চেষ্টাও করিনি। কিছু কিছু ঘটনার রহস্য থাকাই ভালো। এই ছিল আমার ঘটনা। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আমার কাছে ঘটনাটি অনেকটাই ভয়ঙ্কর লেগেছে। প্রথমবার আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম লকিব আসিফ ইকবাল। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে লজিস্টিক কাম ফিনান্স অফিসার হিসেবে কর্মরত আছি। ভূত প্রেতের ওপরে আমার কোনোদিনই বিশ্বাস নেই, এমনকি এখনো বিশ্বাস করি না। আমি যে দেখেছি তা আমার মনের ভুলও হতে পারে। আমার স্ত্রী ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা এবং রেগুলার কমেন্ট করে। আপনার অনুষ্ঠানটাকে আমরা স্রেফ গাঁজাখুরি বলেই মনে হতো, তবে একজন মুসলমান হিসেবে আমি জিন বিশ্বাস করি। তবে জেনে রাখা ভালো, এরা কখনো মানুষের ঘাড়ে ভর করে না। কিন্তু কিছুদিন আগে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনার পর থেকে আমার মনে হচ্ছে আসলেই এমন কোনো কিছু একটা আছে যা সত্য। সেটা হতে পারে মানুষের দেয়া ভূত কিংবা অন্য কিছু। আমার এক কলিগ, এখানে তার নামটা বলছি না, সে নতুন মোটরসাইকেল কিনে এনে আমাকে অফার করলো, ভাই চলেন বাগেরহাটের মংলায় আমার ফুপুর বাড়ি আছে, সেখানে গিয়ে দাওয়াত খেয়ে আসে। অনেক জোরাজুরি করায় এক পর্যায়ে রাজি হয়ে গেলাম। দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ওদের বাড়ি বাগেরহাটের একটি বাজারের কাছে। যথারীতি আমাকে মোটরসাইকেল চালাতে বললো। আসার সময় ওর ফুপু ওদের বাড়ির জন্য টিফিন ক্যারিয়ারে করে খাবার দিয়েছিল। ও বাটি হাতে নিয়ে মোটরসাইকেলে বসে আছে, আমি চালাচ্ছি। চুলকাঠি বাজারের ভেতর দিয়ে সিএনবি বাজার যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে গ্রামের মধ্য দিয়ে। ও আমাকে বলল, ভাই চলেন এই রাস্তা দিয়ে যাই। আমি বললাম এটা গ্রামের ভেতরে চিকন রাস্তা, তাছাড়া অনেক সাইড রাস্তা আছে, আমি ভালো চিনি, কোনো অসুবিধা হবে না। রাস্তায় ঢুকে মোটামুটি ভাবে গাড়ি চালাতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর দেখছি একটা 8-9 বছরের মেয়ে আমার গাড়ির সামনে দৌড়াচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, আমার আগে ছোটবেলায় রাস্তার পাশে আমরা দাঁড়িয়ে থাকতাম এবং কোনো মানুষের সাথে সাথে হেঁটে যাওয়া কিংবা হ্যারিকেন জ্বালানো কোনো রিক্সা ভ্যানের পেছনে পেছনে দৌড়ে বাড়ি চলে যেতাম। এখনকার ডিজিটাল যুগে বাচ্চারা অন্ধকার রাতে মোটরসাইকেলের সাথে দৌড়াবে, এমনটাই স্বাভাবিক। আমার কলিগকে বললাম, দোস্ত দেখো, মেয়েটাকে দৌড়াতে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ও আমাকে বলল, হ্যাঁ ঠিক তাই, আমারও ছোটবেলায় এই একই কাজ করতাম। এই কথা বলছি আর মেয়েটির পেছন পেছন গাড়ি চালাচ্ছি। একটা সময় গাড়ির ডিজিটাল মাইল স্পিডের দিকে চোখ গেল। চোখ পড়তেই আমি পাথরের মতো হয়ে গেলাম। আমি গাড়ির গতি তখন আমার প্রায় 50-55 আপ ডাউন করছে। এত স্পিডে মাত্র
8-9 বছরের একটা মেয়ে কিভাবে দৌড়াচ্ছে। আমার বন্ধুকে বললাম, এই মেয়েটি এত স্পিডে কিভাবে দৌড়াচ্ছে? ও বলল, তাই তো। এ কথা বলতেই সামনে তাকাতে দেখি মেয়েটি উঠাও মোটরসাইকেল থামিয়ে পকেট থেকে মোবাইল বের করে দেখলাম এটা আর 1:35 বাজে। কিছুতেই নিজের মনকে বিশ্বাস করাতে পারছি না কি দেখলাম। বাইকের হ্যান্ডেল ঘুরিয়ে হেডলাইটের আলোয় চারিদিকে ঘুরিয়ে দেখি কোনো বাড়ি ঘর নেই। রাস্তার একপাশে সুপারি বাগান আর একপাশে একটা বড় পুকুর আর সামনে পেছনে রাস্তা। চোখের পলকে মেয়েটি কোথায় গেল? পেছনে থাকার জন্য মেয়েটির চেহারা আমি দেখিনি, কিন্তু মেয়েটি একটা হলুদ ঘটি হাতা টাইপের ফ্রক পরা ছিল, খালি পায়ে, বেশ স্বাস্থ্যবান, চুল সম্ভবত ছেড়ে দেয়া ছিল। নিজের চোখকে কোন রকমে বিশ্বাস করতে পারছিলাম না। যাই হোক, ঘটনা যদি এখানেই শেষ হতো তবে কোন রকম যুক্তি দিয়ে ভাবতাম হয়তো মেয়েটি তার বাড়িতে ঢুকে গিয়েছিল আর আমাদের বাইকের মিটার খারাপ হতে পারে, ডিজিটাল মিটার। যখন আমরা ওদের বাড়িতে ফিরলাম তখন ঘটলো সব থেকে বড় যুক্তিহীন ঘটনা, যে টিফিন বাটিতে করে ওর ফুপু খাবার দিয়েছিল, সে বাটিতে কিছু লতা পাতা, গোবর, শুকনা মাটি আর একটা ফ্রক দুমড়ে মুচড়ে রাখা। এটি সেই ফ্রক যেটি আমি মেয়েটির পরনে দেখেছি। চাচি আম্মা যখন আমাদের সামনে বাটি খুললো তখন আমরা এই দৃশ্য দেখে মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম এবং সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান যখন ফিরলো দেখলাম আমার স্ত্রী আমার পাশে বসা। আমি বললাম, তুমি এখানে কিভাবে এলে? ও আমাকে বলল, আমি গত 4 দিন ধরে এই বাড়িতেই। আমার কলিগের কথা বলল, সে আমাকে নিয়ে এসেছে। পরে জানতে পারলাম আরো ভয়ঙ্কর ঘটনা। সেই রাতে চাচি আম্মা টিফিন বাটি খোলেন নাই, তিনি বাটি শুধু ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলেন এবং সকালে খাবার গরম করে সকলকে দিয়েছিলেন। আমার কলিগকে বললাম, তুই কিছু দেখিস? ও আমাকে বলল, আমি বাইক চালানোর সময় ওর সাথে গল্প করতে করতে চলে এসেছি, এমন কোনো ঘটনা ঘটেনি। ওরা ভেবেছিল আমার হয়তো শরীর অসুস্থ থাকার কারণে মাথা ঘুরে পড়ে যাই এবং 4 দিন জ্বরে ভুগি। ঘটনাটা কেউ বিশ্বাস করছিল না বলে আমি চেপে যাই, আর কোনো কথাও বাড়াই না। তারপর থেকেই আমি রাতে বাইক চালাতে গেলেই মনে হয় মেয়েটি আমার পাশে দৌড়াচ্ছে। তাই এখন রাতে বাইক চালাই না। যদি খুব জরুরি হয় তবে বাইক চালাতে পারি এমন কাউকে সাথে নিয়ে বাইরে যাই। ঘটনাটা বিশ্বাস হলে অন্যদের পড়ে শোনাবেন। আপনি ভালো থাকবেন। নকিব আসিফ ইকবাল, খুলনা থেকে এই ঘটনাটি পাঠিয়েছেন এবং চমৎকার একটি ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের যথেষ্ট আনন্দ দিতে পেরেছে থেকে এসছে এবং এই ঘটনাটি পড়ে শোনাতে চাই। এই ঘটনাটি খুব অদ্ভুত টাইপের একটা ঘটনা, ভয়ের বলবো কিনা জানি না। যিনি লিখেছেন আমি বরং তার মতো করেই পড়ে শোনাই এবং পুরোপুরি ভারটা আপনাদের উপরে দিয়ে দিই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি অনেকদিন থেকেই ভাবছি আমার সংগ্রহে থাকা কিছু ঘটনা লিখে পাঠাবো, তবে সময়ের অভাবে সেটা হয়ে ওঠে। বেশ ব্যস্ততার মধ্যেও একটা ঘটনা লিখছিও খুব সংক্ষেপে। আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব নয়, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নাম মোহাম্মদ শাফিন শাহরিয়ার, খুলনায় থাকি। ঘটনা ঘটে আমার এক বন্ধুর সাথে, ওর মতো করেই তিনি লিখেছেন ঘটনাটা 2 বছর আগে। শীত তখনও পুরোপুরি শেষ হয়নি, তবে শেষের পথে। বসন্তের আগমনী বার্তা শোনা যাচ্ছে। আমাদের দেশ যে নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত সেটা খুব ভালোভাবে অনুভব করা যায়। এ সময় প্রকৃতি নবরূপে সাজতে শুরু করে। কোথাও বেড়াতে যাবার জন্য এই সময়টা খুবই উপযোগী। তাই আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম বেড়াতে যাওয়ার। আমরা যাব কুষ্টিয়াতে। ভাবলাম একই সাথে অনেক কিছু দেখা যাবে। লালন, রবীন্দ্রনাথ, কামাল, হরিনাথ, কাজী মোতাহার হোসেন, কে নেই সেখানে? যেন মনীষীদের মিলন মেলা বসে গেছে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আমি, রাকিব, আশিক, নাইম ও বুলবুল রওনা হলাম কুষ্টিয়ার পথে। আমরা কেউই এর আগে কখনো ট্রেনে উঠিনি, তাই সিদ্ধান্ত নিলাম ট্রেনে চেপে যাওয়ার। বেশ আনন্দ ও উত্তেজনা কাটলো আমাদের ট্রেন যাত্রা। পোড়াদহ স্টেশনে নামলাম সকাল 10টার দিকে। সেখান থেকে কুষ্টিয়া পৌঁছালাম 10:30টার সময়। প্রথমেই গেলাম লালন শাহর বাড়িতে, সেখান থেকে গেলাম মীর মোশাররফ হোসেনের বাড়ি এবং শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। ঘটনাটা ঘটলো রবীন্দ্রনাথের বাড়িতে। আমরা যখন রবি ঠাকুরের কুঠি বাড়িতে পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে বিকেল। বাড়ির চারপাশটা ঘুরে দেখতে লাগলাম। দোতলা বাড়ি, বাড়ির সাথেই বেশ বড় একটা দিঘি, পুরনো কতগুলো আম গাছ। আম গাছগুলো দেখে মনে হয় রবীন্দ্রনাথের আম। আমরা ঘুরে ফিরে দেখতে লাগলাম। এমন সময় জানতে পারলাম রবীন্দ্রনাথের বাড়ি থেকে সামান্য একটু দূরেই পদ্মার পাড়ে রবীন্দ্রনাথের কবিতা লেখার ঘর। কবি সাহিত্যিকদের প্রতি আমার এমনিতেই দুর্বলতা রয়েছে, ভাবলাম কবিতা লেখার ঘরটা একবার দেখে আসা যায়। আর কখনো আসবো কিনা তা তো বলা যায় না, তাই সাথটা পূরণ করে যাওয়াই ভালো। কিন্তু ততক্ষণে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তাই আমার বন্ধুরা কেউ যেতে রাজি হলো না। শেষ পর্যন্ত ওদের বললাম, তাহলে তোরা কিছুক্ষণ এখানে বসে অপেক্ষা কর, আমি একা একটু ঘুরে আসি। ওরা তাদের রাজি হলো।
আমি একাই হাঁটতে শুরু করলাম। পদ্মার পাড়ে বেশ কিছু দূর হাঁটার পর আমি পৌঁছতে পারলাম না সেখানে। আমাকে বলা হয়েছিল সামান্য একটু দূরেই রবীন্দ্রনাথের কবিতা লেখার ঘর। হেঁটে যেতে চাইলে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগবে, কিন্তু আমি 20 মিনিট হাঁটার পরেও কিছুই দেখতে পেলাম না। আরো 10 মিনিট হাঁটলাম, তাও কিছু দেখতে পেলাম না। তখন ভাবলাম কবিতা লেখার ঘর দেখে আর কাজ নেই, ফিরে যাই বন্ধুদের কাছে, ওরা হয়তো আমার জন্য অপেক্ষা করে আছে। তখন আমি রবীন্দ্রনাথের বাড়িতে ফিরে যাওয়ার জন্য হাঁটতে শুরু করলাম। যে পথে এসেছিলাম সে পথেই ফিরে যেতে শুরু করলাম, কিন্তু ফিরে যাওয়ার সময় সবকিছু অপরিচিত মনে হতে লাগলো। মনে হচ্ছে এই পথে আমি এর আগে কখনো আসিনি। এসেছিলাম যে পথে সেটি ছিল মাটির রাস্তা, আর এখন যে পথ দিয়ে হাঁটছি সেটা শুধু পাকা রাস্তা যে তাই না, বরং সুন্দর একটি রাস্তা যেখানে আমি আগে কখনো আসিনি। যতই সময় যেতে লাগলো আমি ততই এক শহরের মধ্যে প্রবেশ করতে লাগলাম, যে শহর বাস্তবে হওয়া সম্ভব নয়। মানুষ এত সুন্দর শহর হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারে না। ওই শহরের বৈশিষ্ট্য বলি। প্রথমত, ওই শহরটা মানুষেরা একটা বিশেষ ভাষায় কথা বলে। ভাষাটা আমার পরিচিত না, কিন্তু মজার বিষয় হলো আমি তাদের কথা বুঝতে পারছি। শুধু বুঝতে পারছি তাই না, বরং চাইলে ওই ভাষায় কথাও বলতে পারছি। রঙিন আলোয় ঝলমল করছে পুরো শহর, কোথাও কোনো ধুলোবালি কিংবা ময়লার চিহ্ন নেই। শহরটাতে বিন্দুমাত্র অসঙ্গতি নেই, বাস্তবে সম্ভব নয় এমন বিষয়গুলো সেখানে স্বাভাবিকভাবে মনে হচ্ছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেখানে কোনো অখ্যাত মানুষ বাস করে। আমি প্রথমে যে শহরে প্রবেশ করেছিলাম তখন অনেককেই চিনতে পারিনি, কিন্তু পরে অনেকের সাথে আমার দেখা হয়েছিল এবং তারা সবাই বিখ্যাত মানুষ। এই শহরে 2 দিন থাকার পর আমি বুঝতে পারলাম আমি এই শহরে যাদের চিনি আর যাদের চিনি না তাদের সকলেই অনেক বিখ্যাত ব্যক্তি, তবে জীবিত কোনো বিখ্যাত ব্যক্তি সেখানে নেই। সেখানে যাদের দেখলাম তারা বহু আগেই মারা গেছেন, কিন্তু এ সকল বিখ্যাত লোকেরা যে মারা গেছেন, এখন যে তারা জীবিত নেই সেই কথাটা ওই শহরে থাকা অবস্থায় একবারও মনে হয়েছে তারা স্বাভাবিক নিয়মেই বেঁচে আছেন। আমিও সেখানে তাদের সাথে বাস করছি বহুদিন ধরে। ওই শহরে প্রবেশ করার পর আমার একবারও মনে হয়নি যে যেখানে গেলাম সেখানে গেলাম কি করে, বরং মনে হয়েছে আমি তো এই শহরেরই একজন। যে 2 দিন আমি সেখানে ছিলাম সে সময় আমার মোটেও ক্ষুধা পিপাসা বোধ হয়, কিন্তু সেই শহরে প্রবেশের 2 দিন পর হঠাৎ আমার খুব পিপাসা পেল। আমি পানি পান করার উদ্দেশ্যে একটা পানির উৎসের কাছে গেলাম এবং পানি পান করার পরই হঠাৎই লক্ষ্য করলাম আমি রবীন্দ্রনাথের বাড়ির দিঘির পাশে বসে আছি। আমার অদূরেই আমার বন্ধুরা দাঁড়িয়ে গল্প করছে। আমি তাদের কাছে যেতেই তারা আমার কাছে জানতে চাইলো আমি এখানে কিভাবে এলাম। আমি স্বাভাবিকভাবে বললাম এই মাত্র। তারা বলল এত দ্রুত চলে আসলি কি করে, তুই না বলেছিলি তোর 15 মিনিটের মতো লাগবে। আমি ওদের জিজ্ঞাসা করলাম কেন, কত সময় গেছে। তারা বলল এই তো সবে 5 মিনিট। তখন আমি বড় সড় রকমের একটা ধাক্কা খেলাম। তাহলে আমার কাছে মনে হওয়া এই 2 দিন আমি কোথায় ছিলাম? তাছাড়া আমার কাছে মনে হওয়া 2 দিন ওদের কাছে 5 মিনিট কেন মনে হচ্ছে? এসব প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই, তবে ওই 2 দিনের অভিজ্ঞতা আমার কাছে ছিল খুবই অদ্ভুত। আপনারা যারা ইনসেপশন মুভিটা দেখেছেন তারা দেখবেন যে আমাদের রিয়েলিটিতে যে সময়টা খুব অল্প সেটা স্বপ্নে অনেক দীর্ঘ সময় ধরে হচ্ছে। 1 সেকেন্ড স্বপ্নের ক্ষেত্রে অনেক লম্বা সময়, এরকম আমরা অনেক মুভিতে দেখি। তো এখানে এই ঘটনাটা কি তিনি স্বপ্নের মধ্যে দেখেছেন নাকি কিভাবে এই 5 মিনিট 2 দিন হয়ে গেল, এটা তিনি ভালো জানেন এবং আপনারা যারা জানাতে চান আমাদের কমেন্টে জানাতে পারেন। বাট এই ঘটনাটা একটু অদ্ভুত চাই। যিনি ঘটনা পাঠিয়েছেন তার মতো করেই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ শাফিন শাহরিয়ার, আমি খুলনাতে থাকি। আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব নয়, তাই লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। অনেক বড় একটা মাঠ, মাঠের এক কর্নারে চমৎকার একটা কৃষ্ণচূড়া গাছ। সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকা থোকা লাল রঙের কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে। আকাশ খানিকটা মেঘলা, তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। শীতল হাওয়া বইছে। মধ্য বিকেল, আর কিছুক্ষণের মধ্যেই আরবি হিসাব অনুযায়ী আজকের দিনের সমাপ্তি ঘটবে এবং আগমন ঘটবে নতুন একটা দিনের। আমরা বাঙালিরা অবশ্য আরবি হিসাব অনুযায়ী দিন গণনা করি না, তবে মাওলানা শফিকুর রহমান, এটা তার আসল নাম না, ছদ্মনাম, তিনি আরবি অনুযায়ী দিন গণনা করতে পছন্দ করেন এবং তিনি নিয়মিত আরবি মাসের হিসাব রাখেন। যাই হোক, সব মিলিয়ে চমৎকার একটা পরিবেশ বিরাজ করছে চারপাশে। কৃষ্ণচূড়া গাছটার নিচে একা একা দাঁড়িয়ে আছেন মাওলানা মুশফিকুর রহমান। এই সময়টাতে তিনি কারো সঙ্গ পছন্দ করেন না। একাকিত্ব যে খুব উপভোগ করেন তাও না, তবে একাকিত্বে বিরক্ত হন না। কিন্তু এ সময় তার আশেপাশে কেউ থাকলে তিনি খুবই বিরক্ত হন। প্রতিটি মানুষেরই দিনের অন্তত কিছুটা সময় একাকী কাটানো উচিত, নিজেকে সময় দেওয়া উচিত, নিজেকে নিয়ে ভাবা উচিত। অনেকে এই কাজটার প্রয়োজনীয়তা বোঝে না, তবে মাওলানা সাহেব এটা বোঝেন। এই জন্যই তিনি কিছুটা সময়
একা একা নিজের সাথে কাটান। এ সময় তিনি নানা বিষয় নিয়ে ভাবেন। আজ তিনি ভাবছেন গতকাল রাতে দেখা স্বপ্নটা নিয়ে। স্বপ্নটা এমন, তিনি ফিরে গেছেন তার শৈশবে। তার মা তাকে বলছে, মুশফিক, গোসল করে আয়। তিনি তার মায়ের নির্দেশ মতো পুকুরে গেলেন গোসল করতে। তিনি যখন ডুব দিলেন তখন তার মনে হতে লাগলো কে যেন তার মাথা পানির মধ্যে চেপে ধরে রেখেছে। তিনি অনেক কষ্ট করেও মাথা পানির উপরে তুলতে পারছেন না, তার দম প্রায় বন্ধ হয়ে আসছে। এমন সময় হঠাৎ তিনি চাপ কম অনুভব করলেন এবং মাথা পানির উপরে তুলতে সমর্থ হলেন। কিন্তু তিনি পানির উপরে মাথা তোলার পরে কাউকে দেখতে পেলেন না। পুকুরে কেবল তিনি একাই গোসল করছেন, আর কেউ, তাহলে কে তার মাথা পানির নিচেতে চেপে ধরে রেখেছিল? এটা ভাবতে ভাবতে তিনি আবার পানিতে ডুব দিলেন এবং আবার কে যেন তার মাথাটা পানির নিচে চেপে ধরে রাখলো। প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো সময় তিনি পানির ওপরে মাথা তুলতে সক্ষম হন এবং এবারও তিনি মাথা পানির ওপরে তুলে দেখেন কেউ নেই তার আশেপাশে। তিনি বুঝতে পারলেন না কেন এমনটা হচ্ছে। তিনি আবার ডুব দিলেন এবং তার মাথা আবারও কে যেন চেপে ধরে রেখেছে বলে তার মনে হলো এবং তার দম বন্ধ হয়ে আসছিল। আর ঠিক তখনই তার ঘুম ভেঙে গেল এবং তিনি হাঁপাতে হাঁপাতে ঘুম থেকে জেগে উঠলেন। তবে আশ্চর্যের বিষয় হলো তিনি ঘুম থেকে জেগে উঠে দেখতে পেলেন তার সমস্ত শরীর ভেজা, ঘামে ভেজা নয়, পানিতে ভেজা। এবং পরপর 3 দিন তিনি একই স্বপ্ন দেখলেন এবং প্রতিবারই তিনি ঘুম থেকে জেগে উঠে দেখেন তার সমস্ত শরীর পানিতে ভিজে আছে। তিনি কারো কাছে তার এই অদ্ভুত স্বপ্নের কথা বললেন না, কারণ তিনি মওলানা মানুষ এবং তিনি নিজেই ঝাড়ফুঁক করেন। এমনকি জিনের আসরও তিনি দূর করে থাকেন। সেই তিনিই যদি এমন সমস্যায় জর্জরিত হন, তাহলে তার কাছে কোনো লোক ছুটে আসবে কোন ভরসায়? তিনি প্রতিদিন রাতে দোয়া দুরূদ পড়েই ঘুমাতে যান। তাহলে তিনি কেন এমন দুঃস্বপ্ন দেখছেন তা তিনি বুঝতে পারলেন না। তিনি ভাবলেন তার চেয়েও কোনো বড় আলেমের সাথে এ বিষয় নিয়ে কথা বলা উচিত। কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে তিনি এসব কথাই ভাবছিলেন। এমন সময় আজান কানে আসায় তার ভাবনায় সমাপ্তি ঘটল। তিনি রওনা হলেন মসজিদের দিকে। বলে রাখি, তিনি স্থানীয় মসজিদের ইমাম সাহেব। তিনি মসজিদে গেলেন এবং যথারীতি মাগরিবের নামাজ পড়ালেন এবং এরপর এশা নামাজ পড়ালেন। এরপর তিনি দিনের সকল কর্মকাণ্ড শেষ করে অবশেষে রাতে ঘুমোতে গেলেন। মূল ঘটনার শুরু এখান থেকেই। তিনি বিছানায় শুয়ে আছেন, কিন্তু তার ঘুম আসছে না। কেবলই তার মাথার মধ্যে গত 3 রাতের স্বপ্নের বিষয়গুলো ঘুরপাক খাচ্ছে। তিনি প্রাণপণে চেষ্টা করছেন স্বপ্নের বিষয়ে না ভাবতে, কিন্তু পারছেন না। তিনি যতই এই ভাবনা তার মাথা থেকে তাড়ানোর চেষ্টা করছেন, ততই যেন তার মাথার মধ্যে চিন্তাগুলো আরো জট পাকে যাচ্ছে। এমন সময় তিনি হঠাৎ লক্ষ্য করলেন তার পিঠে আস্তে আস্তে পানিতে ভিজে যাচ্ছে। তিনি যখন পাশ ফিরে তাকালেন তখন দেখলেন পানিতে তার রুম ভরে গেছে, তার ঘর ভরা পানি এবং পানির উচ্চতা আস্তে আস্তে বাড়ছে। তিনি উঠে বসলেন এবং ভাবতে লাগলেন তিনি যা দেখছেন তা সত্যি কিনা, কিংবা তিনি স্বপ্ন দেখছেন কিনা। না, তিনি স্বপ্ন দেখছেন না। কিছুক্ষণের মধ্যে তিনি বুঝতে পারলেন সত্যি সত্যি তার ঘর পানিতে ভরে যাচ্ছে, কিন্তু তিনি বুঝতে পারছেন না এটা কি করে সম্ভব। তিনি বিছানা থেকে নেমে ঘরের বাইরে বের হলেন এবং অবাক হয়ে লক্ষ্য করলেন তার ঘরের বাইরেও পানিতে থই থই করছে চারপাশ। তিনি ভাবতে লাগলেন এখন তো বন্যা হওয়ার সময় না, তাহলে চারপাশে এত পানি কোথা থেকে এলো? এবং তিনি এও ভাবতে লাগলেন সমস্ত গ্রাম পানিতে তলিয়ে যাচ্ছে, তাহলে গ্রামের অন্য লোকেরা কোথায়? তারা কি নিরাপদ আশ্রয়ে যাবে না? এসব কথা ভাবতে ভাবতে পানি তার গলা পর্যন্ত উঠে গেল। এই মুহূর্তে তার কি করা উচিত তিনি বুঝতে পারছেন না। তার ঘরের আসবাবপত্র নিয়েও তিনি ভাবতে লাগলেন সেগুলোর কি হবে। এসব ভাবতে ভাবতে পানি তার নাক পর্যন্ত উঠে এলো। তিনি ভাবলেন এখন আর মালের দিকে তাকানোর সময় নেই, আগে জান বাঁচাতে হবে, জান বাঁচানো ফরজ। তিনি সাঁতার কাটতে শুরু করলেন। সাঁতার কাটতে তার বেশ কষ্ট হচ্ছে। এই সময় যে কোনো কাজেই বেশ কষ্টকর মনে হয়। জীবনের 80টি বছর পার হয়ে গেছে তার, এখন আর তার বেঁচে থাকতেই ভালো লাগে না। আত্মহত্যা করা হারাম বলে তিনি এখনো বেঁচে আছেন। তিনি জীবনের সমস্ত সৌন্দর্য হারিয়ে আজ নিঃস্ব। আপন আত্মীয় বলতে তেমন কেউ নেই তার, একে একে মারা গেছে সবাই। দুঃসম্পর্কের কিছু আত্মীয় আছে, তবে তারাও থাকে অনেক দূরে। বলতে গেলে এই পৃথিবীতে তিনি
তিনি একা পড়ে গেছেন। তিনি যেন প্রভুর ডাকে সাড়া দিতে পারলেই বেঁচে যান। যাই হোক, মূল ঘটনায় ফিরে আসি। তিনি সাঁতার কাটছেন এবং কোনো কিছু আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছেন, কিন্তু হাতের কাছে তিনি কিছুই পাচ্ছেন না। তার এভাবে পানিতে ভেসে থাকতেও বেশ কষ্ট হচ্ছে, আর পারছেন না। এমন সময় হঠাৎ দেখতে পেলেন তার পাশ দিয়ে তার বড় ছেলে প্রায় 14 বছর আগে মারা গেছে, সে সাঁতার কাটছে। তিনি তাকে ডাকার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। এর কিছুক্ষণ পরেই তিনি তার মৃত স্ত্রীকে দেখতে পেলেন অথই পানিতে সাঁতার কাটতে। তিনি তাকেও ডাকতে পারলেন না। এতে তিনি প্রচন্ড কষ্ট অনুভব করতে লাগলেন এবং এও ভাবতে লাগলেন তার এ সকল মৃত স্বজনেরা পৃথিবীতে জীবন্ত মানুষদের জগতে কি করে ফিরে এলো। তিনি বুঝতে পারছিলেন না যে তার সাথে এসব কি ঘটছে। তিনি মারাত্মক কষ্টের মধ্য দিয়ে যেতে লাগলেন। একদিকে তো সাঁতার কাটতে তার শারীরিক কষ্ট, অপরদিকে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হওয়ার পরও কথা বলতে না পারার কষ্ট। এভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তিনি একের পর এক তার আপন আত্মীয় দেখতে লাগলেন, কিন্তু কাউকে ডাকতে পারলেন না। তবে তিনি একটা বিষয় দেখে অবাক হলেন, সেটা হলো তার আত্মীয়রা সবাই একটি নির্দিষ্ট দিক থেকে আসছে এবং একটি নির্দিষ্ট দিকেই যাচ্ছে। এটা বুঝতে পারার পর তিনি তার ছোট মেয়েকে লক্ষ্য করে তার পিছু পিছু সাঁতার কাটতে লাগলেন এবং এক পর্যায়ে তিনি একটা গাছের কাছে পৌঁছালেন। গাছের কাছে পৌঁছে তিনি আবার লক্ষ্য করলেন তার আত্মীয়রা সবাই এই গাছটাকে আশ্রয় করে আছে। এতে তিনি মনে মনে আনন্দিত হলেন, কারণ গাছটাকে ধরতে পারলে প্রথমত তাকে সাঁতার কেটে ভেসে থাকতে হবে না এবং দ্বিতীয়ত তিনি আত্মীয়দের সাথেও সাক্ষাৎ করতে পারবেন। তার চোখ ভিজে উঠল। তিনি ভাবতে লাগলেন, এই তো কিছুক্ষণ আগেই তিনি শারীরিক ও মানসিক ভাবে বেদনাহত এবং আশ্রয়হীন ছিলেন, অথচ এখন তিনি শারীরিক ভাবে যেমন আশ্রয় খুঁজে পেয়েছেন, তেমনি তার আত্মীয়দের মাঝেও মানসিক আশ্রয় খুঁজে পেতে পাচ্ছেন। এসব কথা ভাবতে ভাবতে তিনি ওই গাছটার দিকে এগিয়ে যেতে লাগলেন। তবে তিনি যতই এগিয়ে যেতে লাগলেন ততই তার আত্মীয়রা আবছা থেকে আরো আবছাতর হতে লাগলো এবং তিনি যখন গাছের কাছে পৌঁছালেন তখন দেখলেন আসলে সেখানে কেউ নেই। তিনি একাই রয়ে গেছেন। তবু তিনি তার মনকে এই বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন যে অন্তত জীবন তো বাঁচানো গেল। তিনি ওই গাছে নিজের আশ্রয় করে নিলেন এবং কোনো এক সময় তিনি জ্ঞান হারালেন, ওই গাছেই ঝুলতে থাকেন। এই ঘটনাটা রাজশাহী অঞ্চলের এবং ঘটনাটা সত্য। পরদিন সকালে মুসল্লিরা ফজরের ওয়াক্তে মসজিদে এসে ইমাম সাহেবকে না পেয়ে তার বাসায় ডাকতে যান, কিন্তু তারা যখন দেখলেন মৌলানা সাহেব তার বাসাতেও নেই, তখন তারা দরজা খোলা এবং তার দরজা খোলা তখন তাকে খুঁজতে বের হলেন। তাকে গ্রাম থেকে বেশ দূরে একটা লিচু বাগানের লিচু গাছের ওপরে পাওয়া যায়। তখন গ্রামের সকলে মিলে তাকে নিচে নামায় এবং তাকে বাড়ি নিয়ে যায়। একজন 80 বছর বয়সের মানুষের পক্ষে আর যাই হোক অন্তত একটা বড় গাছে ওঠা অসম্ভব। ঘটনাটা ঘটার পর তিনি আর বেশি দিন বেঁচে থাকেন। 4 মাসের মাথায় তিনি মারা যান। এটা আমার এক বন্ধু আমাকে বলেছে। ওর বাড়ি রাজশাহীতে, তবে খুলনাতে থাকে। ভালো লাগলে শেয়ার করবেন।